একটা গ্রামে নিরূপা নামের একটি মেয়ে বাবা মার সাথে থাকত। নিরূপার বাড়ির সোজাসুজি একটা বাড়ি ছিল। নিরূপা ছোটবেলা থেকে ওই বাড়িতে তালাই দেখতে পেত। মা, ওই বাড়িটা সবসময় খালি কেন থাকে? আমার জন্মের আগে থেকেই কেউ ছিল না ওখানে। না মা, আমি আর তোমার বাবা যখন এখানে আসি তখনও এই বাড়ি খালিই ছিল। গ্রামবাসীরা বলে যে এই বাড়ির মালিক বাইরে কোথাও থাকে। নাও, তোমার বাবা ডিউটি থেকে এসে গেছে, চলো খাবার খেয়ে নিই। একদিন নিরূপা স্কুল থেকে ফেরার সময় দেখল প্রতিবেশীর বাড়ির দরজা খোলা আর বাড়ির বাইরে কাপড় শুকাচ্ছে। নিরূপা বাড়িতে ঢুকে মাকে বলে, মা, আমাদের পাশের বাড়িতে হয়তো কেউ এসেছে। নিরূপা আর তার মা নতুন প্রতিবেশীর সাথে দেখা করতে যায়। একজন মহিলা ভেতরে হাড় চেবাচ্ছিল। তখনই সে শুনতে পেল কেউ দরজায় ঠকঠক করছে। মহিলাটি তাড়াতাড়ি হাড়গুলোর ওপর একটা কাপড় দিয়ে লুকিয়ে ফেলে আর দরজার দিকে যায়। আমরা আপনার প্রতিবেশী, আপনি এখানে কবে এলেন? আমরা তো জানতেই পারিনি। ও, আমি কাল গভীর রাতে এখানে এসেছি, আপনারা হয়তো ঘুমোচ্ছিলেন তখন। আন্টি, আমি আপনার বাড়িতে খেলতে আসবো? নিজের বাড়িতে আমার খুব একা লাগে, কারণ এই দুটো বাড়ি গ্রামের অন্য বাড়ি থেকে দূরে না। হ্যাঁ হ্যাঁ, তুমি আসতে পারো, আমরা একসাথে ক্যারম বা লুডো খেলতে পারি। নিরূপা আর ওর মা যখন চলে গেল তখন মহিলাটি নিজের আসল রূপে চলে আসে। ওই মহিলাটি পেতনি ছিল। দিনের বেলা পেতনিটা যে কোনো রূপ নিতে পারত, কিন্তু রাতে ও কেবল নিজের আসল রূপেই থাকতে পারত। পেতনিটার একটা দুর্বলতা ছিল, যদি ওকে কেউ রাগিয়ে দিত তাহলে ও নিজের আসল রূপে চলে আসতো। নিরূপা রোজ স্কুল থেকে ফিরে মহিলাটির বাড়িতে যেত। আপনার নাম কি আন্টি? আমার নাম, হ্যাঁ আমার নাম হাকা। হাকা? এ আবার কেমন নাম? ও মানে, আমি ছোটবেলায় ছাগলকে হাঁক দিতাম। আমার ছাগলদের হাঁক দিতে খুব ভালো লাগতো, তাই সবাই আমার নাম হাকা রেখে দিল। হাকা আন্টি, আমার তেষ্টা পেয়েছে, আপনি আমাকে এক গ্লাস জল দিতে পারবেন? তেষ্টা তো আমারও পেয়েছে, মন চাইছে তোর রক্ত পান করি। আন্টি, আপনি কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আমি কি এই মেয়েটার চাকর যে ওর জন্য জল আনবো? ওর চুল টেনে খেয়ে নেব আমি। না না, এখন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি প্রথমে মেয়েটাকে মেরে খেয়ে নিই, ওর বাবা মা আমাকে খুঁজবে আর আমি বিপদে পড়ে যাব। আগে আমি এর মা বাবাকে মারবো, তারপরে মেয়েটাকে মারা কঠিন হবে না। পেতনি নিরূপার জন্য জল নিয়ে আসে আর জিজ্ঞেস করে, নিরূপা, তোমার বাবা রাতে কখন বাড়ি ফেরে? বাবা 9টা নাগাদ আসে। 9টায়? এর মাকে 8টায় শেষ করব আর এর বাবাকে 9টায়, তারপর একে 9:30টায়। নিরূপা, আজ আমি দুধ দিয়ে ক্ষীর বানাবো, তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ আন্টি, আমি ক্ষীর বানাতে খুব ভালোবাসি। ঠিক আছে, আজ তুমি বাড়ি যেও না, আমার বাড়িতেই থেকে যাও। যখন সন্ধে হয়ে আসে তখন পেতনিটা নিরূপাকে বলে, তুমি কড়াইতে দুধ জাল দাও, আমি বাজার থেকে কিছু জিনিস কিনে আনছি ক্ষীরের মিষ্টি বানানোর জন্য। ও ঘোমটা দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে আর নিরূপার বাড়ি যায়। আরে দিদি, তুমি এখানে, বলো কেন এসেছো? আর এই মুখ কেন ঢেকে রেখেছো? আমার বর বাড়িতে নেই। আমাদের জাতিতে রাতে মুখ ঢাকার পরম্পরা আছে, আমি আপনার চাটু চাইতে এসেছি। চাটু? আমি এক্ষুনি নিয়ে আসছি। নিরূপার মা রান্নাঘরে চাটু আনতে যায়। তখনই পেতনিটা চুপি চুপি তার পেছনে গেল আর নিরূপার গলা টিপতে শুরু করলো। নিরূপার মা কিছুক্ষণ ছটফট করে আর তারপর শান্ত হয়ে যায়। পেতনি নিরূপাকে একটা কফিনে ভরে আর কফিনটা নিজের বাড়ির পেছনে রেখে দেয়। কাল আরাম করে রক্ত খাবো, এবারে মেয়েটার বাবার পালা। পেতনিটা নতুন বউয়ের সাজে পুরো মুখ ঢেকে নেয় আর অনেকগুলো পারফিউম লাগিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর নিরূপার বাবা বাড়ি ফেরে। সে পেতনিটাকে নিরূপার মা ভাবে। আরে নিরূপার মা, আজ এমন বউ সেজে কেন বসে আছো?
দারুণ গন্ধ আসছে। নিরূপা আজ বাড়ি ফিরবে না, প্রতিবেশী আন্টির বাড়িতে থাকবে। তাই আমি ভাবলাম আজ তোমাকে নতুন বউয়ের মতো স্বাগত জানাই। দারুণ সেজেছো তুমি। আমি হাত মুখ ধুয়ে এখনই তোমার কাছে আসছি। ওদিকে নিরূপার মায়ের কফিনের ভেতরে হোশ ফেরে। ও কফিন থেকে বেরিয়ে দৌড়ে পেতনির বাড়ি যায়। আমার সোনা মা, তুই ঠিক আছিস তো? আমি তো ভেবেছিলাম ওই পেতনিটা তোকে মেরেই ফেলেছে। কে পেতনি মা? যে মহিলাটা এখানে থাকতে এসেছে ও একটা পেতনি। ও আমার গলা টিপে আমাকে মারতে চেয়েছিল। ওর পরের লক্ষ্য হয়তো তোমার বাবা। নিরূপার মা মন্দিরে যায় আর শেরাওয়ালির হাত থেকে পবিত্র ত্রিশূল নিয়ে আসে। তারপর নিরূপা আর তার মা নিজেদের বাড়ি ফেরত যায়। পেতনিটা নিরূপার বাবার গলা টিপছিল। তখনই নিরূপার মা পেছন থেকে পেতনিটার গায়ে পবিত্র ত্রিশূল ঢুকিয়ে দেয় আর পেতনি মারা যায়। শান্তিপুর নামের একটা গ্রামে মীরা নামের একটা মেয়ে থাকত। মীরার মুখটা অর্ধেকটা পোড়া ছিল, তাই ও অর্ধেকটা মুখ ঢেকে বাড়ি থেকে বাইরে বেরোতো। আরে ওই দেখ, অর্ধেক পোড়া মেয়েরা মন্দিরে যাচ্ছে নিজের রাধেশ্যামের পুজো করতে। ওর পুরো চেহারাটা কখনো না কখনো তো আমি নিশ্চয়ই দেখব। এই শাবানা বিউটি পার্লার যায়। শাবানা বিউটি পার্লারে একবার খোঁজ নিতে হবে যে ওর চেহারাটা ঠিক কেমন। রাহুল আর প্রদীপ ধনী ব্যবসায়ীর ছেলে ছিল। ওরা বেশিরভাগ সময় মীরাকে বিরক্ত করত। মীরা ওদের কথায় কান দিত না আর চুপচাপ নিজের রাস্তায় চলে যেত। মা, আমি কলেজে যাচ্ছি। বিকেলে 3টে থেকে 6টার শিফটে আমার পরীক্ষা আছে। বাবা, ছাতাটা নিয়ে যা, খুব মেঘ করেছে। ছাতা নিয়ে কাজ নেই মা, ছাতা নিয়ে কোথায় ঘুরবো? মীরা ওই দিন বিকেলে পরীক্ষা দিয়ে ফেরার পর যখন কলেজ থেকে বেরিয়ে এলো, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। কয়েক ঘন্টা ও একটা দোকানে দাঁড়িয়েছিল। রাতে যখন বৃষ্টি থামলো তখন মীরা তার বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় জল জমেছিল, এই জন্য রাস্তাঘাট ফাঁকা ছিল। হঠাৎ মীরাকে কেউ ছোট্ট একটা পাথর ছুঁড়ে মারল। কে ওখানে? মীরা তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। হঠাৎ রাহুল আর প্রদীপ ওর সামনে চলে আসে। আজকে আমরা তোর পুরো মুখটা নিশ্চয়ই দেখব। অন্যদিকে মীরার মা মীরার জন্য অপেক্ষা করছিল। মীরা কয়েক ঘন্টা পরে বাড়িতে ফিরে আসে। ওর মুখটা খুবই বিষণ্ণ ছিল। কি হয়েছে মা, এত দেরি হয়ে গেল কেন? মীরা কিছু বলল না, চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। ওদিকে রাহুল আর প্রদীপ অনেক রাত পর্যন্ত মদ খাচ্ছিল। এরকম ভয়ঙ্কর মুখ আমি কোনোদিন দেখিনি, ভবিষ্যতেও দেখবি না। হঠাৎ তখন কেউ দরজা ঠকঠক করল। এত রাতে কে এলো? রাহুল দরজাটা খোলে, কিন্তু দরজায় কেউ ছিল না। ওরা দরজা বন্ধ করে আবার সোফায় বসে পড়ে। মনে হয় কোনো বাচ্চা কাচ্চা হবে হয়তো। তখন আবার কেউ দরজায় ঠকঠক করে। এইবার আমি গিয়ে দেখছি। প্রদীপ দরজা খুলতে গেল। দরজায় মুখ ঢেকে আর হাতে মশাল নিয়ে একটা ভয়ঙ্কর পেতনি দাঁড়িয়েছিল। পেতনি হাতের থাবা দিয়ে প্রদীপের গলা চেপে ধরল আর মশাল দিয়ে ওর মুখ জ্বালিয়ে দিল। রাহুল দরজার সামনে এলো আর ও দেখল যে প্রদীপের চেহারা জ্বলছিল আর আশেপাশে কেউ ছিল না। কে ছিল? কে তোকে জ্বালিয়ে দিল? জানি না, একটা পেতনি ছিল এখানে। আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল, আমার মুখটা জ্বলে যাচ্ছে। রাহুল গাড়ি বার করে আর প্রদীপকে হাসপাতালে নিয়ে যায়। রাহুল দেখল যে রাস্তায় একজন মহিলা শুয়ে আছে। আরে কে শুয়ে আছো? ওঠো, আমার বন্ধুকে হসপিটালে নিয়ে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। শুয়ে থাকা মহিলার কোনো ভ্রুক্ষেপই ছিল না। রাহুল গাড়ি থেকে নেমে ওই মহিলার কাছে গেল। তখনই রাস্তার দুপাশ থেকে 4 জন পেতনি চলে আসে আর মহিলাটির শাড়িতে আগুন লাগিয়ে দেয়। মহিলাটি রাহুলের পেছনে দৌড়তে থাকে। আরে এ তো আমার পেছনে কেন পড়ে আছে? আমাকে ফেলে কোথায় যাচ্ছিস রাহুল? রাহুল দৌড়তে থাকে আর একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। তখন উপর থেকে একটা ভয়ঙ্কর চেহারা ওর সামনে ঝুলে পড়ে। পেতনি রাহুলের চুলের মুঠি ধরে আর ওর মুখটা পুড়িয়ে দেয়।
আরে আরে মরে গেলাম রে, মরে গেলাম। রাহুল গাড়ির দিকে দৌড়তে থাকে আর তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে যায়। পরের দিন প্রদীপের বাবা হাসপাতালে যায়। তোমাদের দুজনের চেহারা কে জ্বালালো? আমি কিছু জিজ্ঞেস করছি, তোমরা কি কথা বলতে জানো না? তোমাদের এই অবস্থা কে করেছে? আমি কিছুই বুঝতে পারছি না বাবা। আমরা কাল মীরার চেহারা দেখার চেষ্টা করছিলাম, তারপর থেকে কে যেন আমাদের পেছনে পড়ে আছে। প্রদীপের বাবা মীরার বাড়িতে গেল। তোমার মেয়ে আমার ছেলে আর ওর বন্ধুর চেহারা পুড়িয়ে দিয়েছে। আমি এসব কিছুই করিনি। সেদিন রাতে যখন আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন রাহুল আর প্রদীপ জোর করে আমার চেহারা দেখতে চেয়েছিল। ওরা আমার ওড়না টানতে লাগলো। তখন আমি নিজেই চেহারা থেকে ওড়না সরিয়ে দিলাম আর আমার চেহারাটা ওদের দেখিয়ে দিলাম। আমি যেমন আছি তেমন ভালো আছি, আমাকে নিয়ে কোনো আফসোস নেই। যদি তুমি এরকম না করো তাহলে ওদের চেহারা কে পোড়ালো? আমি জানি না। প্রদীপের বাবা একজন তান্ত্রিককে ডাকে আর ওনাকে রাহুল আর প্রদীপের কাছে নিয়ে যায়। কোনো আত্মা ওদের দুজনের পিছু নিয়েছে, সাবধানে থাকতে হবে। হাসপাতাল থেকে রাহুল আর প্রদীপের ছুটি হয়ে যায় আর ওরা নিজের নিজের বাড়িতে ফিরে চলে আসে। প্রদীপ বাড়ি ফিরেই শুয়ে পড়ে। রাত 2টোর সময় ওর ঘুম ভেঙে যায়। ওর বিছানার চারদিকে 4জন পেতনি হাতে মশাল নিয়ে মুখ ঢেকে দাঁড়িয়েছিল। পেতনিরা প্রদীপের বিছানায় আগুন লাগিয়ে দেয়। আমাকে মেরো না, আমাকে মেরো না। প্রদীপ বিছানা থেকে লাফ মারে আর জানালা দিয়ে পালিয়ে সোজা রাহুলের বাড়িতে যায়। রাহুল রাস্তাতেই দাঁড়িয়েছিল। কি, তোমার বিছানাতেও কেউ আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ। দুজনেই শাবানা বিউটি পার্লারে পৌঁছলো। বিউটি পার্লার তখনও খোলা ছিল। কেউ কে আছো? আমাদের সাহায্য করো। হ্যালো, কেউ আছো? এখানে কেউ আছো? তুমি কে? আমি বৈশালী। 50 বছর ধরে আমার আত্মা এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আমিও মীরার মতো অর্ধেক পোড়া অবস্থায় ছিলাম। ওই সময় এই জায়গাটা একটা গ্রাম ছিল। একদিন যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন তোমাদের মতো কিছু বাজে ছেলে আমার চেহারা জোর করে দেখার চেষ্টা করছিল। আর যখন আমি চেহারা দেখাইনি, তখন ওরা আমাকে তুলে কুয়োতে ফেলে দেয়। আমি সাঁতার জানতাম না আর আমি ডুবে মারা গেছি। পেতনি বিউটি পার্লারের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় আর বিউটি পার্লারে আগুন লাগিয়ে দেয়। রাহুল আর প্রদীপ ভেতরে চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও।